248 কোটি টাকা 2019 সালে এই সরকার পেয়েছিল। টাকা পেলেও তখন কিন্তু ফোন দেয়নি। পশ্চিমবঙ্গ ছিল একমাত্র রাজ্য যারা ফোনটা দেয়নি। ফোন দেওয়া হয়নি এত বছর। আমরা নিজেদের টাকা খরচ করে, জোর করে, মানে জুলুম করে, আমাদের উপর অত্যাচার করে, মানসিক নির্যাতন করে আমাদের ব্যক্তিগত ফোন থেকে কাজগুলো করিয়ে নেওয়া হয়েছে। 2023 সালে আবার কেন্দ্র সরকার নতুন করে পয়সা দিল। এবার দিল 12,000 টাকা দামে মানে ফোন কেনার পয়সা। সেই টাকাও রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হলো। রাজ্য সরকার আজকে 2025-এ এসে ফোন কেনার জন্য 10,000 টাকা করে দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 2019 সালে যে 8,000 টাকা করে ফোন কেনার জন্য এসেছিল সেই টাকাটা কোথায় গেল? মোবাইল রিচার্জের পয়সা কোথায় গেল? মাসে মাসে যে 500 টাকা করে পাওয়ার কথা সেই টাকাটা কোথায় গেল? কেন্দ্র সরকার আমাদেরকে ফোন কেনার জন্য দুবারে টাকা দিয়েছে। একটা 19 সালে দিয়েছে 8,000 টাকা, একটা 23 সালে দিয়েছে 10,000 টাকা, তাহলে 18,000 টাকা। তো 18,000 টাকার পরিবর্তে আমরা পাচ্ছি 10,000 টাকা দিয়ে, তাতে 14খানা শর্ত দেওয়া হচ্ছে। টাকাটা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার তো কোনো ক্রাইটেরিয়া নেই যে এই ফিল আপ করতে হবে বা এই 2 বছরের গ্যারান্টি কোন ফোনে পাবে, এসব কিচ্ছু নেই সেখানে। রাজ্য সরকার মাঝখান থেকে ওই টাকাটা চুরি করেছিল, এবার সেটাকে তো শোধ তুলতে হবে। মানসিক আবার নির্যাতন করা হচ্ছে সুপারভাইজার মারফত, স্লিপার মারফত, যে এনি হাউ 30 ডিসেম্বরের মধ্যে ফোন কিনে প্রত্যেকটা কর্মীকে ফোন অফিসে সাবমিট করতে হবে। তো এখনও পর্যন্ত আমরা কিনিনি। আমরা এর শেষ দেখতে চাই যে আমরা টাকাটা এখনও খরচও করিনি, আমাদের অ্যাকাউন্টেই পড়ে আছে। যদি রাজ্য সরকার মনে করে যে টাকাটা কেটে নেবেন, তাহলে আমরা অনুরোধ করব ওনাদেরকে যে আপনাদের টাকা আপনারা ফেরত নিন। খাবার বাবদ টাকা কম দেওয়া হয়, চালে ঘাটতি থাকে, 50 কিলোর ব্যাগে চালে প্রায় 10 কিলো করে চাল কম থাকে, 8 কিলো 10 কিলো করে চাল কম থাকে। এটা পুরোপুরি একটা বড় র্যাকেট। কয়েকশো কোটি টাকা করে দুর্নীতি হয় প্রতি মাসে। একটা যে ডিম সবজি যে আমরা খাওয়াই সেন্টারে, সেই ডিমের জন্য যে বরাদ্দ টাকা 6.5 টাকা পার হেড একটা ডিমের জন্য, সেটা বর্তমান বাজারে আপনারা প্রত্যেকেই ডিম খায়, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী। সেই ডিম এখন 8 টাকা থেকে 8.5 টাকা। আমরা কিন্তু ওই 6.5 টাকাই পাবো। তাহলে আমার ভর্তুকিটা কে দেবে? দাদা বলছি, রাজ্যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে টাকাটা তাদের ফোন কেনার জন্য দেয়া হয়েছিল, সেই টাকাটা তারা সেই সময় পায়নি এবং পরবর্তী সময়ে পেলেও সেই ফোনের যে রিচার্জ করার বাবদ যে টাকাটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। এই গোটা বিষয়টা সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই। গোটা বিষয়টা হচ্ছে যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারী এবং সহায়িকা যারা আছেন, তারা মূলত 0 থেকে 5 বছর বয়সী শিশুদের লেখাপড়া করানো এবং তাদের পুষ্টিকর খাবার সরবরাহ করা, রান্না করা খাবার, এবং তার সাথে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ কাজ করেন। প্রায় 1,17,000 এরকম প্রজেক্ট আছে এবং সেখানে 2 লক্ষাধিক এরকম কর্মচারী আছেন। 2019 সালে গিয়ে কেন্দ্র সরকার ঠিক করলো যে এদেরকে ফোন কেনার পয়সা দেওয়া হবে, মাসে মাসে 500 টাকা করে এই ডিজিটাল কাজটা করবেন বলে উৎসাহ ভাতা দেওয়া হবে, এবং তার সাথে তাদের ফোনের রিচার্জের পয়সা তারা দেবেন। এবং সেই জন্য এই সমস্ত টাকা বাবদ টাকা 2019 সালে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার পাঠালো। তার জন্য আমাদের আরটিআই ভাটিআই করা আছে, সেগুলো নিয়ে সংসদে কথাও তোলানো হয়েছিল। 248 কোটি টাকা 2019 সালে এই সরকার পেয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেলেও তখন কিন্তু ফোন দেয়নি। পশ্চিমবঙ্গ ছিল একমাত্র রাজ্য যারা ফোনটা দেয়নি। উল্টে তারা করলো কি, তাদের আধিকারিকদেরকে দিয়ে, সিডিপিও, সুপারভাইজার এদেরকে দিয়ে, অঙ্গনওয়াড়ি কর্মচারীদের তারা বেতন পায় মাত্র 8,000 টাকা, তাদেরকে ওই ফোন কিনতে বাধ্য করিয়েছিল। এবং এই যে মাসে মাসে টাকা তারা পায়নি, ভয় দেখিয়ে রিচার্জের পয়সা তারা পায়নি। এই ফোনটার শর্ত ছিল কেন্দ্র সরকারের যে ফোনটার মেয়াদ থাকবে 4 বছর, অর্থাৎ 2023 সালে ফোনটার মেয়াদ শেষ হয়ে গেছে। 2023 সালে আবার কেন্দ্র সরকার নতুন করে পয়সা দিল। এবার দিল 12,000 টাকা দামে মানে ফোন কেনার পয়সা। সেই টাকাও রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হলো। রাজ্য সরকার আজকে 2025-এ এসে ফোন কেনার জন্য 10,000 টাকা করে দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 2019 সালে যে 8,000 টাকা করে ফোন কেনার জন্য এসেছিল সেই টাকাটা কোথায় গেল? 2019 থেকে 2025 পর্যন্ত মোবাইল রিচার্জের পয়সা কোথায় গেল? মাসে মাসে যে 500 টাকা করে পাওয়ার কথা সেই টাকাটা কোথায় গেল? আর এখন যখন তুমি দিচ্ছ, তাহলে 10,000 টাকা দামের ফোন কেন দিচ্ছ? তুমি কেন 12,000 টাকা দামের ফোন দিচ্ছ না? আর এই প্রথম লপ্তে পাওয়া 8,000 টাকা করে দামের ফোন, যেটা তারা নিজেদেরকে কিনতে বাধ্য করিয়েছিল, সেই টাকাটাই বা এরা কেন পাবে না? সেই প্রশ্নটা তুলেই আমরা এখন এই কাজটাতে বাধা দিচ্ছি। দরকার হলে হাইকোর্টে যাওয়া হবে এবং হাইকোর্টের কাছে এটা নিয়ে আমাদের মামলার প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ হয়ে আছে। আন্দোলনের ডাকও আমাদের পক্ষ থেকে দেওয়া হবে।
এই সমস্ত কিছু নিয়েই ব্যাপারটা জটিলতা পেকে আছে। বলছি, আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ উঠে আসছে যে ফোন বাবদ যে টাকাটা আপনাদের পাওয়ার কথা ছিল, প্রথমত আপনারা পাননি, দ্বিতীয়ত যখন আপনারা সেই ফোন বাবদ টাকাটা পেয়েছেন তার পরবর্তীতে আপনাদের যে রিচার্জের টাকাটা সেটা আপনারা পাচ্ছেন না। এই গোটা বিষয়টা সম্পর্কে তথ্য আপনি আপনার কাছ থেকে জানতে চাইবেন। বিষয়টা হচ্ছে যে গত 2021 সাল থেকে আমরা পোষণ অ্যাপস বলে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া যখন থেকে হয়েছে আমাদের 11টা রেজিস্টার, সেই 11টা রেজিস্টারকে এখন আস্তে আস্তে করে অ্যাপসের মাধ্যমে করে দিতে হচ্ছে কাজগুলো। তো সেই কাজগুলো আমাদেরকে ফোন দেওয়া হয়নি এত বছর। আমরা নিজেদের টাকা খরচ করে জোর করে, মানে জুলুম করে, আমাদের উপর অত্যাচার করে, মানসিক নির্যাতন করে আমাদের ব্যক্তিগত ফোন থেকে কাজগুলো করিয়ে নেওয়া হয়েছে। রিসেন্ট অক্টোবরের 19 তারিখে এই বছরে পুজোর পরে আমাদেরকে 10,000 টাকা করে অ্যাকাউন্টে আমাদের রাজ্য সরকার দিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে 14টা শর্ত বেঁধে দিয়েছে। কি সেই শর্ত? এক হচ্ছে যে ফোনটা কিনতে গিয়ে আমাদের কি কি ক্রাইটেরিয়া দেখতে হবে, সেখানে হচ্ছে যে 4G মিনিমাম 4G ফোন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে 2 বছরের ওয়ারেন্টি থাকতে হবে, ফোন ওয়ারেন্টি প্লাস 2 বছরের ব্যাটারি ওয়ারেন্টি। এবং সেই ফোনটা যে আমি যে 10,000 টাকার মধ্যে কিনবো, 10,000 টাকার 1 টাকাও কম যেন না হয়, আর বেশি যদি হয় সেটা আমার ব্যক্তিগত, সেই টাকা কিন্তু আমাকে দপ্তর দেবে না। উইথ জিএসটি 10,000, জিএসটিটাও আমাকে দিতে হবে, সরকার দেবে না, ওই 10,000 টাকা ইনক্লুডেড। এবার কেন্দ্র সরকার আমাদেরকে ফোন কেনার জন্য দুবারে টাকা দিয়েছে, একটা 19 সালে দিয়েছে 8,000 টাকা, একটা 23 সালে দিয়েছে 10,000 টাকা, তাহলে 18,000 টাকা। তো 18,000 টাকার পরিবর্তে আমরা পাচ্ছি 10,000 টাকা দিয়ে, তাতে 14খানা শর্ত দেওয়া হচ্ছে। যে এই যে শর্তগুলো, এবং ওই যে 2 বছরের যে ফোন থাকবে, সেই 2 বছরের মধ্যে যদি ফোন কিছু হয়, আমাদেরকে যে শর্তনামাটা দেওয়া হয়েছে সেই শর্তনামাতে উল্লেখ করা হয়েছে যে 2 বছরের মধ্যে যদি ফোন খারাপ হয়ে যায়, ব্যাটারি খারাপ হোক, ফোন চুরি হয়ে যাক, ফোন হারিয়ে যাক, কিছুই হোক, তার জন্য কিন্তু একজন কর্মীকে পানিশমেন্ট দেওয়া হবে। এই কথাটা ওখানে মেনলি মেনশন করা হয়েছে, এবং দপ্তর আমাকে যা পানিশমেন্ট দেবে সেটা আমাকে মেনে নিতে হবে। তো এইরকম একটা মুচলেখাতে সই করে দিতে হবে আমাকে। আমি যদি 10,000 টাকায় ফোনটা কিনি, সেই ফোন কিনে আমাকে সেই মুচলেখা থেকে সই করে আমার ফোনের কাগজপত্র অফিসে জমা করতে হবে। এবার আমরা বলছি ফোনটা চালানোর জন্য তো একটা রিচার্জের দরকার, যেটা আমাদেরকে বর্তমানে আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে 166 টাকা। তাহলে 166 টাকা কোন কোম্পানি দেয় ভারতবর্ষে? প্রথম প্রশ্ন এটা। এতদিন আমরা আমাদের ব্যক্তিগত ফোন থেকে কাজগুলো করেছি, আমার ব্যক্তিগত রিচার্জ দিয়ে কাজ করেছি, এবং সেই টাকা আমাদেরকে 3 মাস 6 মাস 4 মাস, মানে কোনো টাইম নেই যে কখন সেই টাকাটা আমি পাবো, আমি কাজটা করে দিচ্ছি, এবং আমার ব্যক্তিগত সিম রিচার্জ করার মাধ্যমে কাজটা করে দিচ্ছি। এবার দপ্তর আমাকে ফোন দিয়ে বলছে যে দপ্তর যে ফোনটা দিচ্ছে 10,000 টাকায় কিনতে বলেছে, সেই ফোনে একমাত্র আমাদের অ্যাপসেরই কাজ হবে এবং আমাদের দপ্তরেরই কাজ হবে, আর কোনো কাজ আমরা সেখানে করব না। তাহলে দপ্তর ফোন দিয়েছে, দপ্তরের কাজ করব, তাহলে দপ্তরের তো এটা ভাবা উচিত রিচার্জ কোন টাকা দিয়ে করব। 166 টাকা রিচার্জ কি হয় ভারতবর্ষে? আর ফোনটা চালাবো কী থেকে? ফোনটা তো চলতে গেলে একটা আমার সিম দরকার, তাহলে সেই সিমটা আমাকে কে প্রোভাইড করবে? আর দপ্তরের ফোনে যদি দপ্তরের কাজ হয়, তাহলে আমি তো ব্যক্তিগত সিম দিয়ে সেখানে কাজ করব না, আর ব্যক্তিগত রিচার্জ দিয়ে আমি কাজটা করব না। তাহলে এইগুলোর প্রতিবাদ করে আমরা প্রত্যেকটা অফিসকে চিঠি লিখে জানিয়েছি সিডিপিও স্যারদের যে আমাদেরও এই অসুবিধা, 14টা শর্ত মেনে 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ব্যাটারি ওয়ারেন্টি অনুযায়ী আমরা ফোন পাচ্ছি না। আর ফোনটাকে চালাতে গেলে একটা মিনিমাম রিচার্জ 350 টাকা পুরো ভারতবর্ষে, সেটা দিতে হবে। একটা সিম কার্ড অ্যালট করতে হবে আমাদের ওই সেন্টার ওয়াইজ। তাহলে কেন আমরা এই কটা কথা বলে আমরা অফিসকে জানিয়েছি, কিন্তু তারপরেও সেই চিঠিকে অমান্যতা দিয়ে, তাকে কোনো ভূমিকা না দিয়ে আমাদের উপরে মানসিক আবার নির্যাতন করা হচ্ছে সুপারভাইজার মারফত, শিলিপাই মারফত, যে এনি হাউ 30 ডিসেম্বরের মধ্যে ফোন কিনে প্রত্যেকটা কর্মীকে ফোন অফিসে সাবমিট করতে হবে। তো এখনও পর্যন্ত আমরা কিনিনি, আমরা এর শেষ দেখতে চাই যে আমরা টাকাটা এখনও খরচও করিনি, আমাদের অ্যাকাউন্টেই পড়ে আছে। যদি রাজ্য সরকার মনে করে যে টাকাটা কেটে নেবেন, তাহলে আমরা অনুরোধ করব ওনাদেরকে যে আপনাদের টাকা আপনারা ফেরত নিন। আমরা যেভাবে আমাদের ব্যক্তিগত ফোন থেকে কাজ করছিলাম, আমরা সেই রকমই আপনাদের সরকারের কাজ করে দেব। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকেও তো অভিযোগ আনা হচ্ছে যে তাদের দপ্তরে তাদেরকে যে ফোন বাবদ যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা তো সঠিক সময় দেওয়া হয়নি, এবং 2 দফার টাকাটা 1 দফায় দেওয়া হচ্ছে, এবং তার পরিমাণও কম। এবং ফোন দেওয়ার পরে যে তাদেরকে ফোন চালানোর জন্য প্রত্যেক মাসে রিচার্জের যে টাকাটা, সেটাও প্রচণ্ড কম পরিমাণে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা তো সংগ্রামী যৌথ মঞ্চ 23 সাল থেকে এই নিয়ে আন্দোলন শুরু করে, এবং ওই যারা আপনার অঙ্গনওয়াড়ি কর্মী তাদের যে পোষণ অ্যাপ যেটা আছে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হয়, যে কত তারা বেনিফিশিয়ারি কত, সেইটা সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছিল যে এই বয়কট করা হবে এই পোষণ অ্যাপ যতক্ষণ না ফোন দেওয়া হচ্ছে। কারণ এই টাকা কেন্দ্রীয় সরকার 2019 সালে দিয়ে দিয়েছে, আজ থেকে 6 বছর আগে। সেই ফোনের টাকা ফোন না দেওয়া অবধি এটা হবে না। এবারে এই নিয়ে যখন আন্দোলন চরম জায়গায় পৌঁছেছিল, সেই সময় তখন মুখ্যমন্ত্রী চালাকি করে বলল যে হ্যাঁ ফোন দেবো, অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের জন্য কিন্তু ফোনের টাকা আসেনি।
এসছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, উনি সবাইকে জুড়ে দিয়ে সেই আবার বিভেদ তৈরি করবার জন্যে উনি বললেন যে সবাইকে ফোন দেবো। এবার সবাইকে ফোন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তো কোনো ক্রাইটেরিয়া ছিল না, টাকাটা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার তো কোনো ক্রাইটেরিয়া নেই যে এই ফিল আপ করতে হবে বা এই 2 বছরের গ্যারান্টি কোন ফোনে পাবে, এসব কিচ্ছু নেই সেখানে। রাজ্য সরকার মাঝখান থেকে ওই টাকাটা চুরি করেছিল, এবার সেটাকে তো শোধ তুলতে হবে, সেই শোধ তোলবার জন্য ফোপর দালালি করে 16 দফা কর্মসূচি তৈরি করেছে। কেন্দ্রীয় সরকারকে এটা জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে এই যদি হয় তাহলে আমাদের টাকা কোথায় যাচ্ছে, এবং আশা করছি যে কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে পদক্ষেপ নেবে এবং এই যে রাজ্য সরকার ফোপর দালালি করে যে 16 দফা যে শর্ত আরোপ করেছে, অবিলম্বে সেই শর্ত বাতিল করতে হবে এবং যতক্ষণ না সেটা বাতিল হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই আন্দোলন চলবে। যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদের খাবার বাবদ যে টাকাটা সেটাও নাকি কম দেওয়া হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো, মানে খাবার বাবদ টাকা কম দেওয়া হয়, চালে ঘাটতি থাকে, 50 কিলোর ব্যাগে চালে প্রায় 10 কিলো করে চাল কম থাকে, 8 কিলো 10 কিলো করে চাল কম থাকে। এটা পুরোপুরি একটা বড় র্যাকেট, কয়েকশো কোটি টাকা করে দুর্নীতি হয় প্রতি মাসে। এবং তার সাথে যেটা হয় সেটা হচ্ছে, ধরুন ডিমের দাম বেড়েছে, সেই ডিমের এখন 8 টাকা করে পিস, কিন্তু ডিম দেওয়া হয় 6 টাকা করে, তাহলে 2 টাকা করে তারা কোথায় পাবেন? এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমাদের প্রতিবাদ চলছে। সরকার যদি না মানে, দরকার হলে রাজ্য জুড়ে এই প্রজেক্ট বন্ধ হবে, কিছু করার নেই। আমরা কেন্দ্রকেও দরকার হলে আলটিমেটাম দেবো। আপনাদের পক্ষ থেকে যে আরও একটি অভিযোগ রয়েছে যে খাবার মারফত যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাও তুলনামূলক কম, অনেক কম। মানে একটা যে ডিম সবজি যে আমরা খাওয়াই সেন্টারে, সেই ডিমের জন্য যে বরাদ্দ টাকা 6.5 টাকা পার হেড একটা ডিমের জন্য, সেটা বর্তমান বাজারে আপনারা প্রত্যেকেই ডিম খায়, পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী, সেই ডিম এখন 8 টাকা থেকে 8.5 টাকা। আমরা কিন্তু ওই 6.5 টাকাই পাবো। তাহলে আমার ভর্তুকিটা কে দেবে? আমি যে আমার পরিষেবা দিতে গিয়ে ভর্তুকি এবং আমার যে অনারিয়াম পাই, সেই অনারিয়ামটাও আমরা মাসের প্রত্যেক 2 তারিখে একটা অনারিয়াম পাচ্ছি, যেটা রাজ্য সরকার কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের অনারিয়াম আমরা নিয়মিতভাবে পাচ্ছি না। কেন পাচ্ছি না, সেই প্রশ্নটাও আমাদের সবার কাছে। তাহলে একটা অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা সাম্মানিক, কিন্তু তার কেন্দ্রে ডিম সবজি পরিচালনা করতে গিয়ে মাসে 6,000 টাকা, 10,000 টাকা, কারো যার যেরকম বেনিফিশিয়ারি খরচ হচ্ছে, কারো 20,000 টাকাও হচ্ছে। তাহলে একজন 9,000 টাকার অনারিয়াম কর্মী সে মাসের অনারিয়ামটাই পেলো না, তো সে 20,000 টাকা দিয়ে ডিম সবজিটা খাওয়াচ্ছে কী করে? কিন্তু কোনো ক্ষেত্রে যে এই যে শিশু বা গর্ভবতী মহিলা যারা রয়েছে তারা যদি সঠিকভাবে পরিষেবা না পান, তাহলে তো আপনাদের উপরেই বিমুখ হবে। আমাদের উপরেই বিমুখ হচ্ছেন এবং আমরা পরিষেবা দিতে গিয়ে আমরা যে মানসিক নির্যাতন হচ্ছি, আমরা যে হেনস্থা হচ্ছি, আমাদের কথা আমাদের দপ্তর একবারও ভাবছে না, আমাদের উপর প্রেশারে। কিন্তু আমাকে যে ডিম সবজি খাওয়াতে হবে সেটা কিন্তু সরকারি কোনো নির্দেশনামাতে লেখা নেই, বা আমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে কিন্তু মেনশন করা নেই যে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে ডিম সবজি কিনে চালাতে হবে, কিনে নিজের টাকা খরচ করে খাওয়াতে হবে। তারপরেও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সে ডিম যেহেতু বাড়তি মূল্য, সে এলাকায় মিটিং করে বলেছে যে আমি 8 টাকা দামে ডিম কিনে খাওয়াতে পারছি না, যেহেতু আমি টাকাটা টাইম মতো পাচ্ছি না, তাহলে আমি আপনাদের কি করে খাওয়াবো? তাকে কিন্তু সাসপেন্ডও করা হয়েছে, পুরুলিয়ার একজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীকে। এক্ষেত্রে আপনাদের সমস্যার যদি সমাধান হয়, গোটা যে যতগুলো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের তরফ থেকে? আমাদের যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা চিন্তাভাবনা করছি যে একটা বড় পদক্ষেপ নেব। আমরা হলাম রাজ্য সরকারের ভোট ব্যাংক, তো সেই ভোট আসার আগে আমরা রাজ্য সরকারের কাছে বার্তা দেব বা আমাদের ডিপার্টমেন্টের কাছে, যে আগামী দিনে যদি আমাদের অনারিয়াম বৃদ্ধি না করা হয় বা বাজার দর অনুযায়ী যে জ্বালানি 19 টাকায় কেরোসিন ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে 19 টাকায় দেওয়া হয় প্রত্যেক দিন রান্না করার জন্য। তাই এইগুলো এবং ডিম এবং সবজি যে বর্ধিত মূল্য, সেটা যদি আমাদেরকে না দেওয়া হয়, তাহলে আমরা আগামী দিনে হয়তো কোনো একটা পদক্ষেপ বড় নেব, সেটা এখন আমি বলছি না, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হবে। দরকার যদি হয় আমরা সেরকম হলে পরিষেবাটাই বন্ধ করব, তাতে আমাদের সরকার যা শাস্তি দেবে আমরা মেনে নেব। যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছে তাদের নাম নাকি যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদের মধ্যে যুক্ত করতে বলা হচ্ছে। না, এটা তো একদম মানে সম্পূর্ণ ভয়ানক একটা অভিযোগ। এবং এই অভিযোগটা কিন্তু একদম সেপারেট করে নিউজ হওয়া প্রয়োজন। সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে মালদা এবং দক্ষিণ 24 পরগনাতে এই অভিযোগ আমাদের কাছেও এসেছে। ওই জেলার ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি ডিপিও ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের মাধ্যমে, সিডিপিওদের মাধ্যমে, সুপারভাইজারদেরকে দিয়ে অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন তাদেরকে বাধ্য করছে 2002 সালের খাতাতে, ধরুন কোনো একটা গ্রামে এক্স ব্যক্তি তিনি বাংলাদেশ থেকে এসেছেন, হয়তো 2018 সালে এসেছেন, বলছেন
যে 2002 সালের খাতাতে আপনি তাকে দেখিয়ে দিন যে তার এখানে জন্ম হয়েছে, আপনাকে লিখে দিতে হবে। লিখে পরে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিন যে হ্যাঁ সে 2002 সালে এখানে থাকতো, তাহলে সেই বাংলাদেশিটার নাগরিকত্বটা ভারতবর্ষে প্রমাণিত হয়ে গেল। এই ধরনের কাজ, এবং তার কিছু লিখিত ফরম্যাটও বানিয়ে দিয়েছে যে কোন ফরম্যাটে দিতে হবে লিখে, সেই ফরম্যাটও আমাদের কাছে এসছে। আমরা দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে সেটার পর্দা ফাঁস করার ব্যবস্থা করছি। মানে ভয়ানক অভিযোগ এটা। এই সম্পর্কে তথ্য প্রমাণ সমস্ত কিছু আপনাদের কাছে আছে, তাই তো? আছে, তথ্য প্রমাণ সমস্ত কিছু আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন দপ্তরেও হয়তো এই নিয়ে যাব। তা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে আরেকটি বড় অভিযোগ করা হচ্ছে যে এসআইআরে মানে যাদের খসড়া তালিকায় নাম আসেনি, যারা ওপার বাংলা থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের নাম তুলে দেওয়ার জন্য তাদেরকে জোর করা হচ্ছে, এরকম একটা মানে অভিযোগ উঠে এসেছে। হ্যাঁ, তারা তো প্রথম কথা, অঙ্গনওয়াড়ি কর্মীদের এই বিএলওর কাজেই নিয়োগ করা যাবে না, সেটা আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছিলাম। অনেক অঙ্গনওয়াড়ি কর্মী তারা ভেবেছিলেন কিছু টাকা পাবেন, তারা মাত্র মাসে 9,000 টাকা পান, সেই জন্যে হয়তো টাকা আয়ের জন্যে তারা ওখানে নাম লিখিয়েছিলেন, কিন্তু কাজ করতে গিয়ে দেখছেন যে তারা অথই জলে পড়েছেন। প্রথম কথা, ওই টেকনিক্যাল কাজ তাদের পক্ষে অসুবিধে হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে এখন এই নতুন জিনিস শুরু হয়েছে, এই রাজ্যে যে শাসক দল আছে তারা বিভিন্নভাবে এই চাপ সৃষ্টি করছে। তাদের যে অঙ্গনওয়াড়িদের যে রেজিস্টার আছে, যেটা তারা আবার পেন্সিলে লেখে, সেই রেজিস্টারের থেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মী তিনি বলে দেবেন যে হ্যাঁ 2000 সালে এই বাচ্চা এখানে ছিল, তার মানে তার বাবাও ওখানে ছিল। যেটা করবার কথা হচ্ছে একটা আপার লেভেলে, সিডিপিও বা ডিপিও এই লেভেলে করার কথা, তাদের কাছে কিন্তু কোনো রেকর্ড নেই। অঙ্গনওয়াড়িরা তারা ওইটাকে পাতানো জেরক্স করে সেখানে পাঠিয়ে দিতে পারে, যে যদি তাদের সত্যি কাজ করাতে যে হ্যাঁ এই অফিসে এই রেকর্ড আছে, এবং সেটা অঙ্গনওয়াড়িরও না, সেটা সিডিপিওর আন্ডারেই সেই রেকর্ডটা আছে। তো তিনি সেই রেকর্ডটা নিয়ে পাঠিয়ে দিক ডিপিওর কাছে বা যে সরকারি নির্বাচন দপ্তরের কাছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের টানাটানি করছেন কেন? আসলে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকেই সেইভাবে তারা এইসব প্যাচগোজ বোঝেন না, এই ভোটের ব্যাপার বোঝেন না, তারা চাপ দিয়ে তাদের এই কাজটা করবার চেষ্টা হচ্ছে, কিন্তু অধিকাংশই তারা এটা করছেন না। সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যারা যুক্ত আছে, বাকি কিছু লোক ভয়ে করছে, বাকিদেরও আমরা বলছি যে অন্য রাজনৈতিক দলে যারা আছে তাদেরও বলছি যে তাদের যেসব সংগঠন আছে অঙ্গনওয়াড়িদের মধ্যে, তারা তাদের সদস্যদের এই কাজ করতে না করুন এবং সরাসরি তারা নির্বাচন কমিশনকে জানান। আমরাও নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরে এইভাবে বেআইনি চাপ সৃষ্টি করছে প্রশাসন। আপনাদের তরফ থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে? অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।